বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। আজ কিশলয় ছোটবেলার সাথীর তরফ থেকে আপনাদের জন্য রাজশেখর বসুর লেখা গল্প মহেশের মহাযাত্রা। রাজশেখর বসু জন্মেছিলেন 1880 সালের 16ই মার্চ। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ এবং অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গ কৌতুক ও বিদ্রূপাত্মক কথা সাহিত্যের জন্য প্রসিদ্ধ। গল্প রচনা ছাড়াও স্বনামে প্রকাশিত কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত, শ্রীমদ্ভগবদ্ গীতা ইত্যাদি ধ্রুপদী ভারতীয় সাহিত্যের অনুবাদ গ্রন্থগুলিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। চলন্তিকা অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিত। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কারে ও ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। 1955 খ্রিস্টাব্দে আনন্দীবাই ইত্যাদি গল্পগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 1960 সালে 27 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। শুরু হচ্ছে আজকের নিবেদন মহেশের মহাযাত্রা। কেদার চাটুর্য মহাশয় বলিলেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরো একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, ব্রহ্মদত্তি স্কন্দকাটা এনারাও আছেন। বংশলোচনবাবুর বৈঠকখানায় গল্প চলছিল। তাহার শালা নগেন বলিল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদ বলিল, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। চাটুর্য বলিলেন, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? বলি, তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ? ম্যাকডোনাল্ড, চার্চিল আর বাল্ডুইনকে দেখেছ? তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুর্য মশাই। আপ্তবাক্য মানতে হয়। আরে প্রত্যক্ষ করা কি যাত্রার কর্ম? শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যাং দদামি তে চক্ষু। সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়। নগেন জিজ্ঞাসা করল, আপনি দেখতে পেয়েছেন চাটুর্য মশাই? জ্যাঠামি করিস না। এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আরো অন্য কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ। তা মোটেই নয়। তাদের ভেতর সর্বদাই 2-10টা ভূত পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এইরকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। কে তিনি? জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বললেন, কি হয়েছিল বলুন তো চাটুর্য মশাই? চাটুর্য মশাই হুকাটি হাতে তুলে বলতে আরম্ভ করলেন, 30-40 বছর আগেকার কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজারে শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন, অঙ্কের প্রফেসর। অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচণ্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যের বিচার ছিল না। বলতেন, শুয়োর না খেলে হিন্দুর উন্নতির আশা নেই। ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি। মহেশের চাল চলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যা কথা কইতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন, ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ।
কেউ তাকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমোদে লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের উপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি। দু একটা পাস করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করত বউ ভালোবাসে কি ভালোবাসে না। যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাত ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না, অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ জানি হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূতে আর ভগবানে হাজির করতেন, কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস। এদিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মশাই দুঃখ করছিলেন। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। মহেশ বাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই উত্তর দিলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশ বাবু পাল্টা জবাব দিলেন, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেওয়ার জন্য বললেন, আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই মোটে 250, তাতে ইহকালের কটা শখই বা মিটবে। তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গে তুমি জানোই বা কি? সমস্তই জানি পণ্ডিত মশাই। খাসা জায়গা, না গরম না ঠান্ডা। মন্দাকিনী কুলুকুলু বইছে, তার ধারে পারিজাতের ঝোপ। সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট সব রকম ফলই আছে। ছেড়ো আর খাও। জন কতক ছোকরা দেবদূত গোলাপি উড়নি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হোতা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ পর কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখ, গান শোন, আর কালো আইতি চাও তো নারদমুনির আস্তানায় যাও। মহেশ বাবু বললেন, সমস্ত গাঁজা। পরলোক, আত্মা, ভূত, ভগবান কিছুই নেই। ক্ষমতা থাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু সান্ডেল রফা করে বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মা আর ভগবান বাদ দিলে চলে না। মহেশ মিত্তির বললেন, কেউ নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লেগে যাও। তারপর মহেশবাবু ফুলস্ক্যাপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক করতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে একটি জটিল অঙ্ক। তার গতি বোঝে কার সাধ্য। বিস্তার, যোগ, বিয়োগ, গুণ ভাগ করে হাতে সুরের মতন বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন। ঈশ্বর ইজ ইকুয়াল টু 0, আত্মা ইজ ইকুয়াল টু ভূত, ভূত ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 0। বাচস্পতি বললেন, বড্ড উন্মাদ। মহেশ বাবু বললেন, উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দোস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি মশাই যদি ভগবান দেখার ভান নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। বাচস্পতি বললেন, আমার বইই গেছে। মহেশ বাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, একটার প্রমাণ পেলে আর সমস্ত মেনে নিতে রাজি আছি। হরিনাথ বলল,
আচ্ছা, আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়েছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো। স্পষ্টাস্পষ্টি ভূত দেখিয়ে দেবো, কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। যদি দেখাতে না পারো? আমার নাক কান কেটে দিও। প্রিন্সিপাল যদু স্যান্ডেল বললেন, কাটাকাটির দরকার কি? সত্যের নির্ণয় হলেই হলো। শিব চতুর্দশী রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে। সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির ছেড়েছিল অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই করেছেন। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতি দিলদরিয়া, কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না। কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র। না মানলে ঘাট ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন। এইসব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বিড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি 2 হাত তুলে সামনে দাঁড়িয়ে আছে, আর তার পিছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথ বাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম। ও মহেশ, দেখছো কি? তুমিও বলো না। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বলল, একটু সবুর করো। যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করা যাবে। এরা একটা পাকুড় গাছের নিচে ছিলেন। হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বলল, এ সময় বুদ্ধিমান ব্যক্তিমাত্রই বলে থাকেন, আগে হ্যাঁ মানি বই কি, কিন্তু মহেশ মিত্তির বিয়ার আলোক। হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো। ধা করে এগিয়ে গিয়ে বুধের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিল, সেকেন্ড ইয়ার স্যার। রোল নাম্বার কত? ভূত কারণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করল। বলি স্যার। হরিনাথের মুখে রাম রাম ভিন্ন কথা নেই। পিছনের 2টো ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুড় গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক থেকে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চো দৌড় মারল। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে পড়লেন। চোর। হরিনাথ পাল্টা কিল মেরে পড়লেন। আহম্মক। নিজের পিঠে হাত বুলোতে বুলোতে 2 বন্ধু বাড়ি হলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বলল, আজই রজনীতে হয়নি সময়। পরের দিন কলেজে হুলস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শেমফুল। 2জন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই? হরিনাথ বাবু ঘাড় চুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল, মহেশকে রিফর্ম করার জন্য
যদি একটু করেই থাকি তাতে দোষটা কি? হাজার হোক আমার বন্ধু তো। মহেশবাবু গর্জন করে বললেন। কে তোমার বন্ধু? প্রিন্সিপাল বললেন। মহেশ, তুমি চুপ করো। যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতরে জড়ানো একেবারেই অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভুতুড়ে তর্ক তুলতে পারবে না। মহেশবাবু উত্তর দিলেন। সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকেরা চুপ করে সমস্ত শুনছিলেন। তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের উপর প্রচণ্ড রাগ। হতভাগে একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জুয়োচুরির দ্বারা, সে আবার ফিলসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশ কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কৌচকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেলেন। মা নিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্র চিরকাল নীরস অঙ্কশাস্ত্রে চর্চা করে এসেছেন। কাব্যের কিছুই জানতেন না, কিন্তু আজ তারও মনে সাহস একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা অ্যালজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাই তার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বায়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদিকবি বাল্মীকির মতন ভাবলেন। হ্যাঁ, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা বাঁধল। কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসই হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে। এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ডু করি পাত। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হলো, কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু আরও লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে নরকের পোকা অতিশয় বোকা। ওহো, নরকই নেই তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল, রবীন্দ্রনাথ কাউকেই রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষের 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি কাত পিঠে মারি চড়। এমন সময় মহেশের চাকরটা এসে বলল, বাবু, চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। মহেশ বাবু অন্যমনস্ক হয়ে বললেন, সেলাই করে নে। পিঠে মারি চড়, মুখে বুঝি খড়, জেলে দেশলাই আগুন লাগাই। কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না। অনর্থক খানিকটা জান্তব পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা দেব মাটি চাপা, সার হয়ে যাবি ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আরো অনেক লাইন রচনা করেছিলেন, তা আমার মনে নাই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন।
তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিল, কিন্তু মহেশ একেবারে পাথরের মতো শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশ বাবুর খেয়াল হলো, প্রেত তত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি বিলাতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হলো। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায়। ভূত যদি থাকেই তবে খাঁচায় পুড়ে দেখে না বাপু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেত তত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটায় এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ পর্যন্ত করতেন না। পরে পরে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাত্রে ঘুমায় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভ্যাংচাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরও তার রাগ হতে লাগলো। ডাক্তার বলল, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভুতুড়ে বইগুলো যা মানেন না তার চর্চা করেন কেন? কিন্তু ওইসব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মৃত্যুর কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায়ই এসে তার খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখও দর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথ বাবু সবার উদ্যোগ করছেন, এমন সময় মহেশের চাকর এসে খবর দিল যে তার বাবু ডেকে পাঠিয়েছেন, অবস্থা বড় খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল, তোমাকেই অছিন যুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্যতত্ত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন কাঠ, ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 1.5 সের গন্ধক আর 5 সের সোডা আনানো আছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধ হয় তারা আসতো না। বড়দিনের বন্ধ, কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবু চাকরকে বললেন পাড়ার কয়েকজনকে ডেকে আনতে। অনেকক্ষণ পরে দুজন মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সংস্কারের ব্যবস্থা কি করলেন? আমি একলা মানুষ, আপনাদের ওপরেই ভরসা। ওই বেলাল্লা হতভাগাটার লাশ আমরা বইবো? ইয়ার্কি পেয়েছেন নাকি? এই কথা বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোটায় সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার।
চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন হরিনাথ বাবু। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ 80। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ ও তার 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলায় রওনা হলেন। অমাবস্যার রাত্রে, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালের সেট দিয়ে চললেন। দেশের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগলো। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে। মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা করবে। কিন্তু মহেশ মিত্রের ভার ক্রমশই বাড়ছে, পার এগোয় না। পাকরাশি বললেন, ঢের হয়েছে মশাই, কিন্তু এমন জগদ্দল মারা কখনো কাঁধে করেনি। দেহটা তো শুকনো। লোহা খেতেন বুঝি? 15 টাকায় হবে না মশাই, আরো 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এড়িয়ে পড়লেন। বৈতরণী 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। ওঠবার উপক্রম করছেন, এমন সময় হরিনাথের নজর পড়ল কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো রেপার মুড়ি দিয়ে একটা লোক। লোকটি বলল, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁদ দিই? হরিনাথ ভক্ততার খাতিরে 2-1বার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত আর জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্রের অফিসে চিরকাল সমদর্শ। এখন তার কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রার সঙ্গী হয়, সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাকরাশি বললেন, কব দিতে চাও তাও, কিন্তু বখরা পাবে না, তা বলে রাখছি। আগন্তুক বললে, এমা বখরা চাই না। এবার আর হরিনাথকে কাঁদ দিতে হলো না। তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে যে আর পা চলে না। ফের ঘাট নামিয়ে বিশ্রাম। পাকরাশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এই হলো মোষের গাড়ির বোঝা, আরো 5 টাকা চাই। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার পরে। এও ঘাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকরাশি রেহাই পেলেন। ঘাট চলেছে আরেকটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে। তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। বলে শহুরের লোক স্বার্থপর। আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই। বললেন, চল চল। আবার যাত্রা, আরো একটু জোরে। তারপর ফের খাট নামতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্যই এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই। বললেন, ওঠাও খাট, চল জলদি। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে। পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এবার গতি বাড়ছে।
খাট হনহন করে চলছে। হরিনাথ তার সঙ্গীতেরও ছুটতে হলো। আরে এত তাড়াতাড়ি কেন? একটু আস্তে চল। কেই বা কথা শোনে। চোট চোট। আরে কোথায় নিয়ে যাচ্ছ? থাম থাম থাম। বর্ডিং স্ট্রিট ছাড়িয়ে গেল যে। লোকগুলো কি শুনতে পায় না? ওহে পাকরাশি, থামাও না ওদের। কোথায় পাকরাশি? তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীব্র বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়াচ্ছে। কর্নওয়ালি স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠেছে না নিচে নেমেছে? এ কি আলো না অন্ধকার? দূরে ও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ নাকি চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করে চলেছেন। থাম থাম। ও কি খাটের ওপর উঠে বসেছে কে? মহেশ? মহেশ তো? কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের ওপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। পিছন ফিরে লোকচরের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে? দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ এলো। হরিনাথ, 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 ও হরিনাথ, ও হরিনাথ, ও হরিনাথ, ওহে, হরিনাথ, 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 হরিনাথ। কি কি? এই যে আমি। ও হরিনাথ, ও হরিনাথ, আছে, সব আছে, সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে গেল। তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর কিন্তু শোনা যাচ্ছে। আছে, আছে, আছে। হরিনাথ সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে কোর্টে চালান দিলে। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করে। বংশলোচনবাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায় পিণ্ডি দাদন খায়ে পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? তার মানে মহেশ পিণ্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিলে না। আশ্চর্য! গণেশ মিত্রের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রেরই আর সাহস নাই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হবে, কিন্তু ছাদের উপর এমন দুপদাপ শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম আর কেউ করে না। শুনছিলেন মহেশের মহাযাত্রা, রচনা রাজশেখর বসু, গল্প পাঠে এবং কেদার চাটুর্যের ভূমিকায় অয়ন, হরিনাথ কুণ্ডুর ভূমিকায় সৌগত, দীনবন্ধু বাচস্পতির ভূমিকায় দীপঙ্কর, কলেজের ছাত্রের ভূমিকায় উজ্জ্বল, কলেজের প্রিন্সিপালের ভূমিকায় শুভজিৎ, ডাক্তারের ভূমিকায় অয়ন, ত্রিলোচন পাকরাশির ভূমিকায় অয়ন, মহেশ মিত্তিরের ভূমিকায় নিলয়, ছববাহকদের ভূমিকায় শুভজিৎ, নগেনের ভূমিকায় জয়, বিনোদের ভূমিকায় ঋতব্রত, মহেশের চাকরের ভূমিকায় জয়, প্রতিবেশীর ভূমিকায় অঙ্কিত, বংশলোচনের ভূমিকায় অঙ্কিত। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং এডিটিংয়ে অয়ন, পোস্টার ডিজাইনে অঙ্কিতা পোদ্দার, নির্দেশনায় টিম কিশলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক ডেসক্রিপশনে। ধন্যবাদ। সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।